আসলে গ্রামের বাড়িতে থাকার কারণে তোমাদের জন্য তেমন কোনো গাইডলাইন কিংবা এইচএসসি সাজেশনমূলক কোনো কিছু ভিডিও আমি দিতে পারি নাই। সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। তো আগামী দিন হচ্ছে তোমাদের পরীক্ষা, আর এই মুহূর্তে আমি আজ দিক নির্দেশনা দেবো এটা একেবারে তোমাদের কাছে আকাঙ্ক্ষিত। তারপরেও কয়েকটা কথা বলছি, সেই কথাগুলো তুমি হয়তো বা শুনলে তোমার যে পরীক্ষাটা আগামী দিন হবে কিংবা আগামীতে পরীক্ষা যেগুলো হবে সেগুলোতে খুব ভালো মতোই দিতে পারবে। অন্তত তুমি টাইম ম্যানেজমেন্টের বিষয়টা তুমি বুঝতে পারবে। তো তোমাদের আগামী 30 তারিখে কি পরীক্ষা হচ্ছে? বাংলা পরীক্ষা, বাংলা প্রথম পত্র, যেখানে কিন্তু 30 মার্কের হচ্ছে এমসিকিউ আর হচ্ছে 70 মার্কের সিকিউ কোশ্চেন থাকে। তো এখন এই যে আমি আগে এমসিকিউর কথা বলি, পরে হচ্ছে সিকিউর কথা বলবো, তোমরা কিভাবে এগুলো মেনটেন করতে পারবে টাইম ম্যানেজমেন্টটা। তো এমসিকিউ যেহেতু 30টা আসবে, সুতরাং তোমার কি করতে হবে? অনেক অনেক স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে আগে ওই যে কোশ্চেনটা আছে কোশ্চেনটার উপরে হচ্ছে সঠিক অ্যান্সারগুলো দাগায়। দেন সঠিক অ্যান্সারগুলো দাগানোর পরে তারপরে হচ্ছে সে কি করে, সে যে ওএমআর শিট পায় সেই ওএমআর শিটে সেগুলো বৃত্ত ভরাট করে। এতে কি হয়, দেখা যায় যে লাস্ট পর্যন্ত তার 10টা 5টা ওএমআর শিটে ওই বৃত্ত ভরাট করা বাকি থাকে। কেন? কারণ ওই যে সে যখন প্রশ্নে দাগাইতে গেছে তখন তার ওই দাগানোর কারণে তার টাইমটা মিসম্যানেজমেন্ট হয়েছে। তো তোমরা একটা কাজ করবে, যখন হচ্ছে তুমি শিওর হয়ে যাবে যে এই কোশ্চেনটা আসলে এটাই অ্যান্সার হবে, অর্থাৎ উত্তরটা সঠিক শিওর হয়েছে, সেক্ষেত্রে তুমি তখনই ওই মাসিটে সেই কোশ্চেনের অ্যান্সারটা দাগাই রাখবে, যাতে তোমার বৃত্ত ভরাটটা ভুল না হয়। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা করবে, ওই মার্কশিট পাওয়ার সাথে সাথে তুমি কোশ্চেনের কোন সেট পেয়েছো, এ বি সি বা অথবা ক অথবা খ অথবা গ, যে সেট পেয়েছো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই পূরণ করবে, নাহলে কিন্তু তোমার ওই এমসিকিউ যে ওই মার্কশিটটা আছে সেটা কিন্তু টোটালি বাতিল হয়ে যাবে। তো অনেক স্টুডেন্ট হচ্ছে ভালো করা সত্ত্বেও এইটা বাতিল হয়ে যাওয়ার কারণে দেখা যায় তাদের ফেল আসে। তো অবশ্যই অবশ্যই এই যে কোশ্চেন সেটটা আছে এটা ফিল আপ করে নেবে। আর যখন তুমি একটা শিওর হয়ে যাচ্ছ তখন ওই মার্কশিটে সেটা বৃত্তভরাট করে ফেলবে। আর আগেই বন্ধুদের থেকে দেখার কোনো দরকার নেই, তুমি যদি প্রথম দিক থেকে বন্ধুদের থেকে দেখতে চাও সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার যদি একবার খাতা নিয়ে যাই, এমসিকিউ খাতা নিয়ে যাই, 10 মিনিট পরে দিলে কিন্তু তুমি সেই 30টা আর কাভার করতে পারবা না। সুতরাং আগে যেগুলো নিজে নিজে পারো সেগুলো তুমি আগে ওই মাসের তুমি ভরাট করবে। তারপর যেগুলোতে তোমার প্রবলেম আছে সেগুলো তুমি আশেপাশে অথবা বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে দেখতে পারো। এখন আসে হচ্ছে আমরা সিকিউতে, অর্থাৎ আমাদের যে লিখিত যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারি। তো আমাদের হচ্ছে 70 মার্কের কোশ্চেন আসে এবং 60টা লিখতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি গড় টাইম হিসাব করি 22 থেকে 23 মিনিট করে প্রত্যেকটার জন্য পাওয়া যায়। আর আমাদের যে প্রথম কোশ্চেন, অনেকে কি করি, প্রথম কোশ্চেনটা এত 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 ভালো লিখি যাতে আমাদের আধা ঘন্টা বা 40 মিনিট চলে যায়। মানে প্রথম কোশ্চেনে আমাদের 40 মিনিট পার হয়ে যায়। আর পরেগুলোতে কি করি, এত তাড়াতাড়ি লিখে হাতের লেখা কি হয়েছে না না হয়েছে এটা দেখার খেয়াল থাকে না। তো তোমাদের এই টাইম ম্যানেজমেন্টটা করতে হবে ভাই। দেখো, তোমাদের হচ্ছে যে 22 মিনিট করে যদি গড় হিসাব করো, 22 মিনিট করে হয়, তুমি প্রথম যে দুইটা কোশ্চেন লিখবে, অর্থাৎ প্রথম যে দুইটা প্রশ্ন লিখবে সেই দুইটা প্রশ্নের জন্য তুমি 50 মিনিট বরাদ্দ রাখবে। আর পরে যে 5টা কোশ্চেন লিখবে তার জন্য তুমি প্রত্যেকটার জন্য 20 মিনিট করে বরাদ্দ রাখবে। কারণ প্রথম যখন তোমার হাতটা চালু হয়ে যাবে তখন দেখবে যে পরবর্তী কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি দ্রুত লিখতে পারছো। বাট প্রথম দিকে হয়তো বা এত দ্রুত হবে না, সেক্ষেত্রে আমি বললাম যে 25 25 50 মিনিট করে ফেলবে। তো অবশ্যই ট্রাই করবে সর্বোচ্চ 50 থেকে 52 মিনিটের ভিতরে প্রথম 2 সেট কোশ্চেন লেখার। এখন কোশ্চেন লেখারও কিছু ট্রিক্স আছে। অনেকে অনেক বড় কোশ্চেন লেখো, 3 পেজ লেখো, 2.5 পেজ লেখো, অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাইয়া আমরা গ নাম্বার কয় পেজে লিখবো, ঘ নাম্বার কয় পেজে লিখবো, কয় পেজে লেখা যুক্তিযুক্ত। তো দেখো, তোমাদের যে ক নাম্বারের কোশ্চেনটা আসে, যেমন বলা হলো যে অনুপমের বাবার নাম কি, যেটা হচ্ছে অপরিচিত গল্প থেকে ছিল বিষয়টা, যে অনুপমের বাবার নাম কি। তুমি লিখে ফেললে তার বাবার নাম কি, সেটা অনুপমের বাবার নাম অমুক। তো জাস্ট এই কথা লিখলেই তোমার এখানে এক দেওয়া হবে। এখন তুমি যদি তার বাবার নাম লেখো, তার গ্রাম লেখো, সে কোথায় কত নাম্বার সন্তান সেটা লেখো, তাহলে কিন্তু সেই দিন শেষে একই পাচ্ছ। আর বিষয়টা কিন্তু অত ভালোভাবেও হলো না, উপস্থাপন হলো না। তোমাকে 1 নাম্বারের জন্য, অর্থাৎ ক নাম্বারের জন্য যেটা চাওয়া হয়েছে এক কথায় উত্তর, তুমি এক কথায় উত্তর দেবা। ক নাম্বারের জন্য কত, 2 মার্ক, এই জন্য তোমাকে 2টা প্যারা করতে হবে। তো প্রথম প্যারায় কি হবে, প্রথম প্যারা হচ্ছে জ্ঞানমূলক। যেমন বলা হলো যে অনুপম কল্যাণীকে কখন দেখেছিল, সর্বপ্রথম কোথায় এবং কখন দেখেছিল, তুমি কি করলে, লিখলে যে অনুপম কল্যাণীকে সর্বপ্রথম ট্রেনের ভিতরে দেখেছিল। এ হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন হয়ে গেল। এরপর হচ্ছে কিভাবে সে দেখলো, ওই যে তার মায়ের সাথে তীর্থে যাচ্ছিল, যাত্রা করে তখন হচ্ছে কল্যাণীর সাথে দেখা হয়েছিল। এটা হচ্ছে নিচের আরেক প্যারায় তুমি এলাবোরেট করে দিলে। এখন গ নাম্বারে আসলো, যে গ নাম্বারে কি, গ নাম্বারে 3 নাম্বার থাকে, তার মানে এখানে তোমাকে 3টা প্যারা করতে হবে। 1 নাম্বার প্যারা কি, 1 নাম্বার প্যারা হচ্ছে আসলে রিলেট করতে বলছে তোমাকে, একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের সাথে বলতেছে যে অনুপমের ঘটনাটি উদ্দীপকের সাথে সাদৃশ্যতা দেখাও। তুমি বললে যে এটা কল্যাণীর সাথে কিংবা এই ঘটনার সাথে সাদৃশ্য, এই লোকে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা কি, 2 নাম্বার কথা হচ্ছে যে সাদৃশ্যটা তুমি করলে সেটা একটু ব্যাখ্যা করবে, এলাকা 2 নাম্বার চলে গেল। 3 নাম্বারটা কি, উদ্দীপকের সাথে তুমি কেন এই ঘটনার সাথে সাদৃশ্য করলে সেটার একটা যুক্তি দেবে।
তাহলে 3টা প্যারা চলে গেল। ঘ নাম্বারেও সেম, ঘ নাম্বারে 4টা প্যারা হবে। প্রথমে জ্ঞানমূলক, প্রথমে হচ্ছে এক কথায় উত্তর, তারপর হচ্ছে জ্ঞানমূলক, এবং তারপর হচ্ছে উদ্দীপকের সাথে যে প্রশ্নটা থাকবে সেটা সাদৃশ্যতা, এবং 4 নাম্বার প্যারায় কি হবে, উচ্চতর দক্ষতা, অর্থাৎ তুমি অতিরিক্ত কিছু সাজেশন দেবা তাদেরকে। আর এই যে যে তোমরা অনেকে বলো যে ভাইয়া কয় পেজ লিখবো, কয় পেজ লিখবো, আসলে কয় পেজ লিখবে এটা ডিপেন্ড করবে যে তোমার ওই যে যুক্তি বা সাদৃশ্য করার তোমার কতটুকুর ভিতর করতেছো। দেখা যায় যে আমি তোমাদেরকে যেটা বলি শোনো, যে তোমরা হচ্ছে ক আর খ 1 পেজে শেষ করে ফেলবা, ক আর খ 1 পেজের উপরে যেন না যায়। গ নাম্বার 1 পেজ, এবং ঘ নাম্বার 1 পেজ অথবা 1 পেজ থেকে একটু বেশি। তো এরকম ভাবে করলেই তোমাদের টাইম ম্যানেজমেন্টটা হবে, এবং ভালো একটা রাইটিং হবে। তোমাদের যে কোশ্চেনের যে একটা তোমার উপস্থাপন আছে, সেই উপস্থাপনটাও কিন্তু খুব ভালো হবে। তো আশা করি এই কথাগুলো যদি তুমি পরীক্ষার হলে মেনে চলো, বা পরীক্ষার হলে তুমি এগুলো মেনটেন করতে পারো, আমি আশা করি যে তুমি খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে। টিচারদের সাথে বেয়াদবি করো না, কারণ এই যে বললাম যে এইচএসসি পরীক্ষা তোমার একবার খাতা নিয়ে গেলে যদি আধা ঘন্টা আটকায় রাখে, তখন কিন্তু তোমার অনেক বড় একটা লস হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।